ভারতে বসে কিংবা ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, এরা জামাত শিবির। না, আমি 2-3 বছরের মধ্যে বাংলাদেশে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে। তাদের কৃতকর্মের জন্য তারা ক্ষমা চাবে নতুন জেনারেশনের কাছে। মনে করি যে তারা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল, মজলুম দল। তাদের উপর অনেক অনাচার হয়েছে, তারেক রহমানের উপর অনাচার হয়েছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুবিধা পাননি, মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারাভোগ করতে হচ্ছে। আমি বিএনপি তারেক জিয়ার টাকা খাই, এই ধরনের অনেক কথাবার্তা বলে। আজকে বিএনপির দরকার ছিল যে কাজটা আওয়ামী লীগ করেনি সেটা করা। মির্জা ফখরুলের উচিত ছিল প্রত্যেকটা শহীদের বাসায় যাওয়া, 2000, 5000 টাকা পকেটে যা থাকে সেটা নিয়ে এই যে জনসভা করতে যে টাকা লাগলো সেই টাকাটা জনসভা না করে তার শহীদের পরিবারে দেওয়া, আহতদের চিকিৎসা নেওয়া। তারা সেটা করে নাই। প্রথম পদক্ষেপটাই ভুল পদক্ষেপ হয়েছে যে যখন দেশ স্বাধীন, শেখ হাসিনার পতন হয়েছে, তাদের যাওয়া উচিত ছিল জেল থেকে বেরিয়ে সোজা একটা হাসপাতালে কিংবা সোজা একটা শহীদের বাসায়। তারা সেটা না যেয়ে গেছে পল্টনের জনসভার মঞ্চে। তো আমরা কি আরেকটা বিচার বিভাগ চাই কিনা যার মাথায় থাকবে তারেক রহমান তুষ্টি, খালেদা জিয়া তুষ্টি? না, তাহলে তো আমরা এই বাংলাদেশ চাইনি। আমরা চাই গণমানুষের বাংলাদেশ, যেখানে বিচার ব্যবস্থা কাজ করবে গণমানুষের জন্য। একজন আওয়ামী লীগ, জামাত কিংবা বিএনপি সমান ন্যায় বিচার পাবে। এবং শাহেদ আলম, আপনার কাছে প্রশ্ন করতে চাই প্রথমেই যে আপনি দীর্ঘদিন থেকে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের একটি পরিবর্তনের পক্ষে সোচ্চার ছিলেন। পরিবর্তন আপনার, অবশ্যই আপনি খুশি হবেন, বিকজ আপনার পরিবর্তন আপনি যারা চেয়েছিলেন সেটা হয়েছে। বাট আপনি এই যে পরিবর্তনের পরে আপনারা যা প্রত্যাশা করেন, কী ধরনের বাংলাদেশ চান, যে বাংলাদেশের যে কারণে দীর্ঘদিন থেকে আপনি তৎকালীন যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে আপনার কথা বলছিলেন? ধন্যবাদ জনাব আবু তাহের। আমি কি ধরনের বাংলাদেশ চাই সেটি আমি শ্রদ্ধেয় হাসান ভাইয়ের মন্তব্যের উত্তর দিয়ে আমি শুরু করব। আমাদের মনোজগতে যেই ধারণা গত 2 দশক ধরে গ্রথিত হয়েছে সেটা হলো যে ইন্ডিয়াকে তোয়াজ করে চলতে হবে আমাদের, নাইলে আমরা অসহায়, না হলে আমরা টিকতে পারবো না। এইটি যেন আগামী বাংলাদেশে না থাকে, সেরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই কারণেই এই নতুন জেনারেশনের সাথে আমরা ছিলাম, আছি। আমি এটিকে পাল্টা বক্তব্য দিচ্ছি না, আমি একটু বুঝিয়ে বলছি। দেখুন, ভারতের সাউথ ব্লকের সাথে আপনাদের কারোর যোগাযোগ কি অবস্থা আছে না অবস্থা আছে আমি জানি না, কিন্তু আমার আছে। আমি তাদের পালস যেটা বুঝি যে তারা বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে। না, শত্রুতা না। সমীহ কি? সমীহটা হলো যে এই দেশের 5 কোটি তরুণ, যেই তরুণরা হচ্ছে টকবগে বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ, এবং এরা হচ্ছে দেশপ্রেমিক তরুণ। সজীব অজিত জয়, আওয়ামী লীগ খুবই দুঃখজনক ভাবে ভারতে বসে কিংবা ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, এরা জামাত শিবির। না, এদের প্রত্যেকের মাথায় লাল সবুজ পতাকা, এদের প্রত্যেকের ভিতরেই মুক্তিযুদ্ধ আছে বলে আমি ব্যক্তিগতভাবে জানি। সুতরাং এরা বাংলাদেশকে পাকিস্তান বানাবে না। এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি এই ট্রানজিশনাল পাওয়ার কিংবা আগামীতে যারাই রাজনীতিতে ক্ষমতায় আসুক, এই যে দেশ সংস্কারের যে একটা তাড়না, সেই তাড়নার প্রেক্ষিতে যেই সরকারি ক্ষমতায় থাকুক কিংবা আগামীতে আসুক, তারা আর যাই হোক বাংলাদেশকে পিছিয়ে পড়তে দেবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং পিছিয়ে যেন না পড়ে সেজন্য আমার যে সংগ্রাম সেটি আমি অব্যাহত রাখবো। এখন ভারতের প্রতি এই যে দাসত্বমূলক মনোভাব, যেটি আমাদের এই জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগ গত 15টা বছর আমাদের ক্ষমতায় রেখেছে, আঁকড়ে ধরে রেখেছে, আমরা সেটা ডিনাউন্স করি। আমরা চাই যে এই দাসত্বমূলক প্রভাব থেকে মুক্ত হয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা সহযোগিতামূলক, দুটি পারস্পরিক বন্ধু রাষ্ট্র হিসেবে দেখুক। এটি কোনো কলোনিয়াল না, ভারতের কোনো কলোনি রাজ্য না বাংলাদেশ, যে আমরা সবসময় মনে করব ভারত যদি একেবারে আমাদের খুব সহযোগিতা না করে তাহলে আমরা একেবারে মারা যাব, আমরা না খেয়ে মরবো। এরকম না। বিষয়টা হলো যে তাদের সহযোগিতা করতে হবে। আমাদের যেমন ভারতকে লাগবে, ভারতেরও আমাদেরকে লাগবে। আমাদের 4,500 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্ত আমরা তো কারোর কাছে বর্গা দেইনি। এই সীমান্ত ভারতেরও লাগবে, তাদের যে 7 সিস্টার তার নিরাপত্তার জন্য। সুতরাং তাদের যেহেতু এই সীমান্ত লাগবে এবং আমরা যেহেতু বড় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করতে আমরা চাই না, সুতরাং সম্পর্কটা হবে পারস্পরিক। সেই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকেই ডক্টর ইউনূস বলেছেন সম্ভবত যে বাংলাদেশ যদি না ঠিক থাকে, এই তরুণ প্রজন্মকে যদি আমি ঠিক রাখতে না পারি, তাদের ভিতরে যদি ক্ষোভ থাকে, তাহলে তো ভারতের 7 সিস্টার নিরাপদ না। এখন এই সত্যটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা উপলব্ধি করেই বাংলাদেশকে গড়তে চাই। আগামী দিনের বাংলাদেশ হবে সত্যিকারের রাজনৈতিক বন্দোবস্ত মুক্ত। এই যে পারিবারিক রাজনীতির বন্দোবস্ত বাংলাদেশে তৈরি হয়েছে, আজকে আমরা কি দেখলাম
দেখলাম শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তাদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে পুরো আওয়ামী লীগকে অ্যাবান্ডন করেছে, অথচ যেই আওয়ামী লীগের উপর ভরসা করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, আগের দিন রাত্রে হাজার হাজার অস্ত্র তুলে দেওয়া হয়েছে ছাত্র যুবলীগের হাতে, যেই অস্ত্র দিয়ে মেরেছে। এবং শুধু তাই না, তারা পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলেছে। শেখ হাসিনা ওবায়দুল কাদের আগের দিন রাতে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা দেশ ত্যাগ করে পালন করবেন। কি হলো, শেখ হাসিনা এবং শেখ পরিবারের উপর ভরসা করে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করলো, তার নিরাপত্তা কে দিচ্ছে? আওয়ামী লীগ তাদেরকে অ্যাবান্ডন করেছে, শেখ পরিবার তাদেরকে অ্যাবান্ডন করেছে। তো এই আমরা চাই যে পারিবারিক রাজনীতির যে বন্দোবস্ত বাংলাদেশে আছে, এটা মুক্তি হোক। আমি দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে। তাদের কৃতকর্মের জন্য তারা ক্ষমা চাবে নতুন জেনারেশনের কাছে, এবং এই আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে তারা পাড়ায় মহল্লায় কমিটি গঠন করবে, নির্বাচন করবে, করে তাদের নেতৃত্ব ঠিক করবে। যেহেতু শেখ পরিবার এই দলের নেতৃত্ব আর নেবে না তারা বলেছে, আমরা মনে করি যে একই রকম কাজটা বিএনপির তরফ থেকে হতে হবে। তারা নতুন জেনারেশনের এই যে সংস্কারের পালস যদি না বুঝে রাজনীতি করতে আগায় যায়, সেটা তাদের পায়ে কুড়াল তারা মারবে। এবং তারা যদি জোর জবরদস্তি করে একটা নির্বাচন করে ক্ষমতায় বসে যেয়ে আবার সেই পুরাতন বিচার বিভাগ, পুরাতন পুলিশি ব্যবস্থা এগুলোর মধ্য দিয়ে জনগণের ঘাড়ে চেপে বসতে চায়, সেটা জনগণ মেনে নেবে না। হয়তো আমি জানি না ভবিষ্যৎ কি, আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের চাওয়া থাকবে যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধ কিংবা আওয়ামী লীগের যে পালস সেন্স, সেটাও আমরা আমলে নিতে চাই। একই সাথে তরুণদের যে ক্ষোভ এবং তাদের যে সেই স্বপ্ন, সেই স্বপ্নগুলো রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে, যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আমি রাজাকার, জামাত শিবির, আমি সুশাসনের জন্য কথা বলতে চাইলে আমাকে তুমি গুম করবা, খুন করবা, এই ধরনের যে রাজনীতি, সেটির অবসান হবে। দেখুন, এটা খুবই কঠিন একটা কাজ, এটা একটা ইউটোপিয়ান চিন্তা, একটা যে আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চাই, পরমাত্ম সহিষ্ণুতা চাই। আমি যেমন আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে যেমন আমি সমালোচনা করতে পারি, আজকে বিএনপি যদি ক্ষমতায় থাকে আমি সমালোচনা করার অধিকারটুকু যদি আমার না থাকে, তাহলে এই গণতন্ত্র আমার দরকার নেই। আমরা এরকম একটা গণতন্ত্র চাই যেখানে মানুষের অধিকার থাকবে এবং উন্নয়ন থাকবে, যেখানে মেট্রো রেলের পরিবর্তে একজন মানুষের জীবনের দাম থাকবে অনেক বেশি। এখন চাওয়া এবং পাওয়ার মধ্যে তফাৎ অনেক, বাস্তবতা অনেক কঠিন, পথটাও অনেক কঠিন। আমরা সেই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্যই মাঠে আছি। আমি যখন 15 বছর আগে স্বৈরাচার বিরোধী যুদ্ধ শুরু করি, 12-13 বছর আগে, তখন আমি জানতাম এই পথটা কঠিন, কিন্তু আমি জানতাম যে এই পথটা অর্জিত হবে একদিন। কেননা তরুণদের মধ্যে মুক্তির স্বপ্ন ডেভেলপ করতে হবে আমি আমার নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে আমি তরুণদের মধ্যে মুক্তির স্বপ্নটা কেবল বুনে গিয়েছি। আজকে যারা তরুণ মাঠে আছে, আমি তাদের সাথে নিজেকে একত্রতা প্রকাশ করি যে না, আমার স্বপ্ন আর তাদের স্বপ্ন এক ধারায় মিলছে বলেই তারা মাঠে নেমেছে, এবং জনগণ তাদের সেই দাবিকে সমীহ করে, শ্রদ্ধা করে তাদের সাথে যোগ দিয়েছে বলে এই স্বৈরাচার ফ্যাসিস্টের পতন হয়েছে। বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে আর কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দলের রাজনীতি এত দীর্ঘ বছর ধরে চলবে, আমরা সেই বন্দোবস্ত করতে দেব না বলেই আমাদের ইচ্ছা, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। থ্যাংক ইউ। আপনাকে আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই যে আজকে তারেক রহমান সাহেব বক্তৃতা করেছেন, এবং যেখানে আপনি যেটা বলছেন যে আপনার প্রজন্ম, তরুণ সমাজ, তাদের মুভমেন্ট, এটা আজকে তারেক সাহেব বিএনপি যে সমাবেশ করেছে সেখানে তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং তিনি অবিলম্বে নির্বাচনের দাবি করেছেন। এবং আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়া এটা অত্যন্ত সমালোচিত হয়েছে, যে যেখানে এখনও শত শত মানুষের মৃত্যুর আপনার আহাজারি এখনও যায়নি, হাজার হাজার মানুষ এখন হাসপাতালে আছে, তাদের কাছে না গিয়ে তিনি হঠাৎ করেই বক্তৃতা করলেন এবং বললেন যে নির্বাচনের দাবি জানালেন তাদের প্রতি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বিষয় আছে, যদিও তিনি সেটাকে মানে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। আপনার কাছে বিষয়টি কেমন মনে হলো? দেখুন, আমি আমার গত 12-13 বছরের রাজনৈতিক আলোচনা, 2018-এর নির্বাচন, গণতন্ত্র ফিরিয়ে আনা, 2024-এর নির্বাচন, গণতন্ত্রের ফিরিয়ে আনা, সব আলোচনায় আমি বিএনপির প্রতি সিম্পাথাইজড হিসেবে আলোচনা করেছি, এবং আমি এখনো মনে করি যে তারা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল, মজলুম দল। তাদের উপর অনেক অনাচার হয়েছে, তারেক রহমানের উপর অনাচার হয়েছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুবিধা পাননি, মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারাভোগ করতে হচ্ছে এই বৃদ্ধ বয়সে।
এইসবের জন্য আমাকে অনেকেই আওয়ামী লীগের লোকজন, আমি বিএনপি তারেক জিয়ার টাকা খাই, এই ধরনের অনেক কথাবার্তা বলে, এবং নিশ্চয়ই এটা আপনার অজানা কথা নয়। কিন্তু আমি প্রথম ব্যক্তি, আমি কালকে এই রাজনৈতিক যখন মঞ্চ প্রস্তুত হচ্ছে তখন আমি একটি ভিডিওতে আলোচনা করেছি যে বিএনপির গতিবিধি কোন দিকে, জনমনে প্রশ্ন, এবং আমি সেটাই বলার চেষ্টা করেছি যে এইটা তো জনসভার সময় না। তাহলে বিএনপি তো একই ভুলটা করলো। শেখ হাসিনা 28 জন 30 জন ছাত্রকে মৃত্যু, দুঃখিত 5 জন ছাত্রকে মৃত্যু না, 35 জন ছাত্রকে মৃত্যুর পর যেদিন বাইরে বেরোনোর সুযোগ পাইলেন, সেদিন তার যাওয়া উচিত ছিল একজন শহীদের বাসায়, যে নিঃশর্ত ক্ষমা চাওয়া দরকার ছিল এবং বলা উচিত ছিল যে আমার হাতেই রক্তের দাগ, আমি নিতে চাইনি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। তিনি গেলেন কোথায়? মেট্রো রেলে। মানুষ ফেটে পড়লো বিক্ষোভে যে না, তোমার কি করার কথা ছিল, তুমি কি করছো? আজকে বিএনপির দরকার ছিল যে যে কাজটা আওয়ামী লীগ করেনি সেটা করা। মির্জা ফখরুলের উচিত ছিল প্রত্যেকটা শহীদের বাসায় যাওয়া, 2000 5000 টাকা পকেটে যা থাকে সেটা নিয়ে এই যে জনসভা করতে যে টাকা লাগলো সেই টাকাটা জনসভা না করে তার শহীদের পরিবারে দেওয়া, আহতদের চিকিৎসা নেওয়া। তারা সেটা করে নাই। প্রথম পদক্ষেপটাই ভুল পদক্ষেপ হয়েছে, যে যখন দেশ স্বাধীন, শেখ হাসিনার পতন হয়েছে, তাদের যাওয়া উচিত ছিল জেল থেকে বেরিয়ে সোজা একটা হাসপাতালে কিংবা সোজা একটা শহীদের বাসায়। তারা সেটা না যেয়ে গেছে পল্টনের জনসভার মঞ্চে। আমি দ্বিমত করি, আমার ভালো লাগেনি। আমার দৃঢ় বিশ্বাস তরুণদেরও ভালো লাগেনি। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি গণমানুষের দল, তারা ক্ষমতায় যাওয়ার দাবিদার। নিশ্চয়ই সেটার জন্য তারা কিছুদিন অপেক্ষা করবে। এতদিন যেহেতু অপেক্ষা করতে পারলো, তরুণদের মন জয় করে নিয়ে যদি তারা ক্ষমতায় যেতে পারে, তাহলে সেই ক্ষমতার স্থায়িত্ব হবে চিরস্থায়ী কিংবা দীর্ঘমেয়াদী। নতুবা তরুণদের এই পালস উপেক্ষা করে যারা যদি ক্ষমতায় যায়, জবরদস্তি করে যেতে চায়, তাদের স্থায়িত্ব নিয়ে আমি সন্দিহান। এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যেমন কবর রচিত হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে, সেই শঙ্কা আমি করছি বিএনপির জন্য। সেটা যেন না হোক, সেটা আমি বিএনপির একজন পরামর্শদাতা হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে সেটা আমি বলতে চাই। থ্যাংক ইউ। আর শেষটা যেটা জানতে চাই যে কয়েকদিন আগে আমাদের এখানে, পরশু দিনও আমাদের এখানে এক্স অ্যাম্বাসেডর ড্যান মজিনা আসছিলেন, এবং তিনি বলেছেন যে নিউ জেনারেশন দে ইমার্জ এজ এ নিউ পাওয়ার ইন বাংলাদেশ অ্যান্ড ইট উইল বি এ নিউ বাংলাদেশ অ্যান্ড মাইট বি এ থার্ড পার্টি কুড ইমার্জ। আপনার কি মনে হয় এখন প্রয়োজন আছে আমাদের যে একটি, এই যে প্রচলিত যে আপনি যেটা বললেন পারিবারিক রাজনীতি, আপনার বিতর্কের রাজনীতি, এসব বাদ দিয়ে একটা নতুন ফ্রেশ পলিটিক্যাল স্রোত প্রবাহ তৈরি করা, এটা কি আপনার মনে হয়? দেখুন, আমি কিন্তু পারিবারিক রাজনীতি বাদ দেওয়ার কথা বলিনি, খুবই ক্লিয়ার। সেটা হলো যে আমি চিনি পারিবারিক রাজনীতি, আমি বলেছি যে আওয়ামী লীগ পারিবারিক রাজনীতি অ্যাবান্ডন করেছে ফর নাও। আমি জানি না ভবিষ্যতে তারা কি করবে। এবং আমি বলেছি যে আগামী 2-3 বছরে এই রাজনীতির মানুষ, গণমানুষের ঘৃণা থেকে এই দলটি একটু একটু করে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। তাদের গায়ে যে হত্যাকাণ্ড এবং গণহত্যার যে দাগ আছে সেটি তারা ক্ষমা চাইবে এবং মানুষের কাছে যে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবে, সেটা আমি বলেছি। আর বলেছি যে বিএনপিও চেষ্টা করবে, যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, যে তারা মাঠ পর্যায় থেকে এই পরিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে একটা পার্টি কিভাবে গঠিত হয় এবং কাউন্সিল, সাধারণ মানুষের নেতাকর্মীদের মতামত নিয়ে, যারা ত্যাগী কর্মী তাদের মতামত নিয়ে এই দলটা গঠিত হবে। হ্যাঁ, এমন না যে না আমি মনে করলাম একজনকে আমি জেলা সভাপতি বানিয়ে দিলাম কিংবা আমি স্থায়ী কমিটির সভাপতি বানিয়ে দিলাম, না। আমরা চাই এটা। এখন সেটা করবে কিনা আমরা বিএনপি আমি জানি না, আমাদের চাওয়া এটা। আর এই চাওয়া যদি পূরণ হয় তাহলে সেটার পক্ষে আমরা থাকবো এবং সেটার পক্ষে আমার সর্বোচ্চ আমাদের মেধা, শ্রম এবং সহযোগিতা থাকবে। তরুণদের বাংলাদেশ বলতে যেটা বলছেন, আসলে তরুণ প্রজন্ম এটাই চায়। এটাই তারা চায় যে এই যে বিচার বিভাগ, আমি একটা আলোচনায় বলেছি যে দেখুন, তারেক রহমান তো আর বলে নাই যে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে জামিন দিতে হবে এই শেখ হাসিনার পতনের 3 দিনের মাথায়। বলেছে কি? না, বলেনি। কিন্তু এই বিচার বিভাগ তাকে জামিন দিয়েছে। দিয়ে কি করলো? বিএনপি কে বিতর্কিত করলো, তারেক রহমানকে বিতর্কিত করলো। কেননা এই যে বিচারক, এরা তো বিচারপতি না, এরা ক্যাঙ্গারু। এদের মাথায় বিচার নেই, ন্যায় বিচার নেই। এদের মাথায় হচ্ছে এরা হাওয়া বুঝে, যেই দিকে হাওয়া সেই দিকে রায় দেয়। এতদিন পর্যন্ত যে বিচার হচ্ছে সেটা হাওয়া বুঝে তারা রায় দিয়েছে। আজকে প্রধান বিচারপতি হাসান এই যে কোটা, মন্ত্রিসভার কোটা প্রজ্ঞাপন যেটা হয়েছে সেটা বাতিল করছে কেন? তিনি বুঝেছেন যে তিনি শেখ হাসিনার লেজুর বৃত্তি করতে চান, তিনি ছাত্রলীগের লেজুর বৃত্তি করতে যান। সেটা করতে যেয়ে তিনি পুরো বাংলাদেশকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। তো এই হাসান, সে তো ক্যাঙ্গারু, তার মাথায় তো আইন নাই, সংবিধান নাই, তার মাথায় হচ্ছে শেখ হাসিনা
তুষ্টি, ছাত্রলীগ তুষ্টি। তো আমরা কি আরেকটা বিচার বিভাগ চাই কিনা যার মাথায় থাকবে তারেক রহমান তুষ্টি, খালেদা জিয়া তুষ্টি? না, তাহলে তো আমরা এই বাংলাদেশ চাইনি। আমরা চাই গণমানুষের বাংলাদেশ, যেখানে বিচার ব্যবস্থা কাজ করবে গণমানুষের জন্য। একজন আওয়ামী লীগ, জামাত কিংবা বিএনপি সমান ন্যায় বিচার পাবে। এই চাওয়াটা কি আমাদের তরুণদের অপরাধ? অপরাধ না। তো সেই তরুণরা এটাই চায়। এখন এটা করতে গিয়ে আমাদের চাওয়া এবং বাস্তবতার মধ্যে তফাৎ থাকতে পারে অনেক, কিন্তু আমাদের চাওয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি তাহলে তো পরিবর্তন হবে না। আমি যদি চাইতাম যে শেখ হাসিনা এই সরকার ফ্যাসিবাদ আমি উৎখাত করতে পারবোই না, ওরে বাবা, ভারত তার মাথায়, রাহুল গান্ধী তার মাথায়, মোদী তার মাথায়, সারা বিশ্বকে ত্রুপের তাস দেখিয়েছে, রাশিয়া তার মাথায়, চীন তার মাথায়। আমি যদি এই ভয়ে বসে থাকতাম আমি তো শেখ হাসিনাকে উৎখাত করতে পারতাম না। আমি তো সেই ভয় জয় করে ফেলেছি। এখন আমার চাওয়াটা হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে এই ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা বিলোপ করব, সংবিধান সংশোধন করব, নতুন বাংলাদেশের প্রয়োজনে আমরা অনেক রকম স্যাক্রিফাইস করব। আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে তফাৎ থাকতে পারে, কিন্তু চাওয়াটা আমরা কখনোই কমতি করব না, সেটা আমি বলতে পারি। আমি এই ছেলে মেয়েদেরকে চিনি, তারা এগুলো চাইতেই থাকবে। ডক্টর ইউনূস এবং আগামী দিন কোথায় বাংলাদেশকে নিয়ে যায় আমি গণক নই, কিন্তু আমার চাওয়া পাওয়ার তো একটা বিষয় আছে। ততদিন না পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। হাসান ভাই, এনি কমেন্ট অন ইট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জি, আপনি তো শাহেদকে চিনেন বোধহয়, শাহেদ তো পুরনো সাংবাদিক। আমাদের শহরের মানুষ তারা, এবং এই আন্দোলনে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে প্রবাসীরা, তার মধ্যে সে একজন। সারা বিশ্ব জুড়েই বাঙালিরা, বেশ করে এই প্রজন্মের বাঙালিরা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। যে ঘটনা ঘটলো বাংলাদেশে, যে পরিবর্তনটা ঘটলো, তার আমার দুটো ইমিডিয়েট রিয়াকশন। একটা হচ্ছে আশা, পাশাপাশি উদ্বেগ। যে কাজটা 15 বছর বা তার চেয়ে বেশি সময় আমরা বড়রা করতে পারিনি, এই তরুণরা সে কাজটা করবে, এটা একটা ব্যাপার। পাশাপাশি আমি একথা বলতে চাই যে আমরা বড়রাও কিন্তু দায়ী এই 15 বছরের বা 20 বছরের বা 25 বছরের স্বৈরশাসন স্থায়ী হওয়ার জন্য আমাদেরও ভূমিকা আছে। আমরা যে প্রতিবাদ করি তার মানে আমরা কোলাবোরেটরস, আমরা এই দুঃশাসনের সহযোগী, এটা আমাদের মানতে হবে, স্বীকার করতে হবে। ফলে আমাদের অপরাধটা কোনোভাবেই ছোট করা যাবে না। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা আমাদের ছোট্ট একটু পাওয়াতেই খুশি হয়ে গেছি। আমি হাসান ভাই, আপনাকে, আপনি যে কথাটা বললেন আমার শ্রদ্ধায় আমি অবনত আপনার এই কথায়। আমার আফসোস কি জানেন হাসান ভাই, এই দেশের আমরা বাংলাদেশ বলতে আমাদের যাদের আমরা কেঁদে ফেলি, আমাদের চোখে পানি আসে, সংস্কৃতি করি, আমরা নাচ গান করি, বাংলাদেশ বলতে আমাদের যায়, একটা মানুষকে আমি দেখি নাই এই যে 250, 300, 400 মানুষ মারা গেল, ছাত্র মারা গেল, এদের জন্য সিম্পাথাইজ করতে, একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে যে আমি সমান পরিমাণ দোষী এটার জন্য। আমি মুক্তিযুদ্ধর চেতনা আমার বুকে, কিন্তু আমার এই তরুণের রক্ত যে গেল সেটার জন্য আমার কোনো বেদনা নাই। তো এই ধরনের বিষয়ের জন্য যারা কাজ করেছে, আমি এই কারণে যাদের আমাদের তরফ থেকে অনেকেই মনে করছে, বলছে যে এরা আমাদের শত্রু, নো, আমি এই বাংলাদেশ চাই না। আমি চাই না এই পারস্পরিক দোষারোপের রাজনীতি। আমরা যদি এক পক্ষকে, ঠিক আওয়ামী লীগ যেই কাজটা করেছে বলেই, একটা পক্ষকে শত্রু ট্যাগ দিয়ে রাজনীতি করতে চেয়েছে বলেই কিন্তু এই আজকের এই রক্তপাত এবং পতনটা হলো। আমি যদি এখন আবার যারা আমাদের সাথে ছিল না তাদেরকে আমি ট্যাগ দিয়ে রাজনীতিটা করতে চাই, তাহলে এই দ্বন্দ্ব আর কোনোদিন শেষ হবে না। আমরা বাংলাদেশকে সামনে নিতে চাই। সুতরাং আমার এখানে যেমন আওয়ামী লীগ লাগবে, সেন্সিবল আওয়ামী লীগ লাগবে, সেন্সিবল বিএনপি লাগবে, যারা ইসলামী চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, তাদের লাগবে। আমরা সামনে এগিয়ে যেতে চাই। হাসান ভাই, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনি স্বীকার করেছেন, বলছেন যে না, আমাদের যে দায় সেটা আর কেউ বলছে না। হাসান ভাই, সেটাতে কষ্ট লাগে আমাদের। এটা হলো প্রথম কথা। কেমন আমাদের ঠিকই শাহেদার সাথে আমি একমত, এবং বিরোধী কাজ করে, আগেও করেছে, এখনো করছে, বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ। ধরা যাক এই যে সংখ্যালঘুদের স্থাপনের উপরে মন্দিরে আক্রমণ যে হচ্ছে, আমি বলি না যে এটা অর্গানাইজড, আমি বলি না যে এটা কোনো একটা বিশেষ দলের পক্ষে করা হচ্ছে, কিন্তু করা হচ্ছে, এবং যারাই করছে আমি বলবো তারা বাংলাদেশের শত্রু। এবং আনফর্চুনেটলি এদের সংখ্যা খুব কম নয়, ফলে আমাদের প্রথম কাজ হবে সচেতন থাকা, কে আমার শত্রু, কে আমার মিত্র, এটা
2 নম্বর আর একটা ভয় আমার মধ্যে, এবং আমি পুরনো মানুষ, বুড়ো মানুষ, আমি মুক্তিযুদ্ধ দেখা মানুষ, যে ভয়টা আমার মধ্যে বাড়ছে তা হচ্ছে যে এমন সব শক্তি প্রাধান্য পাচ্ছে যাদের ব্যাপারে আমার সন্দেহ আছে। এমন সব মানুষ রাজনীতির কেন্দ্রে চলে এসছে যাদের ব্যাপারে আমার পুরনো আমি মেবি কমপ্লিটলি রং। এই উদ্বেগটা আমার আসলে কমছে না, বাড়ছে, কারণ এদের ভূমিকা ক্রমান্বয়ে ম্যাগনিফাই বা ক্রমান্বয়ে বাড়ছে। এবং যদি এরাই নীতি নির্ধারক হয় আমাদের, তাহলে যে বাংলাদেশ পাবো সেই বাংলাদেশ আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ নাও হতে পারে। আমি এও মানছি যে আমার বাংলাদেশ, আমার যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, তার সাথে আজকের প্রজন্মের সদস্যদের বাংলাদেশ এক নাও হতে পারে, প্রবলি একও নয়। আমরা ভিন্ন ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি প্রবাবলি। এবং এটাও মানতে আমার আপত্তি নেই যে আমি পিছিয়ে পড়েছি। আমি এই যে আন্দোলনটা ঘটলো তা আমার অংশগ্রহণ ছাড়া ঘটলো, আমার কোনো ভয়েস সেখানে নেই, এবং আমি দর্শক মাত্র, আহত দর্শক বলতে পারি আমি, কেমন? কিন্তু এরা তো রিয়েল ফোর্সেস, পরিবর্তন তো ওরা আনলো। এখন সবাই আমরা স্বৈরাচার বলছি, আগে তো বলি, আগে তো প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত উচ্চারণ করতে ভয় পেতাম না। সাংবাদিকরা, আপনারা দেখেছেন আমাদের বন্ধুরা সাংবাদিকরা গেছে আন্দোলনের মাঝখানে, তারা গেছে, তারা কি বলছে? আপনার সকল কাজের সাথে আমরা আছি। আমি, আপনারা আমার বন্ধু, তাই তাদের কথা বলছি, আমি বলেছি না আমরা? তার মানে আমরা তো মানুষের সংগ্রামের স্বপ্নের সাথী নই, প্রতিদ্বন্দ্বী। এরা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী, কারণ আমাদের যে স্বপ্নটা মাথার মধ্যে আমার আছে, এই স্বপ্নগুলো গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। কিন্তু এট দ্য সেম টাইম যেটা আমি শুরু করলাম হচ্ছে যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, যদি ইমিডিয়েটলি তা প্রত্যাখ্যান রোধ না করা হয়, এবং যে রোধ কর্মে আমরা সবাই যুক্ত না হই, আমরা সবাই বলতে কি বোঝাচ্ছি? তরুণরা, আমি যে একদিন দর্শক ছিলাম, সে যে এই ব্যবস্থার সুবিধা ভোগ গ্রহণ করে, সে সবাই যদি যুক্ত না হই, তাহলে কিন্তু বাংলাদেশটা আমরা হারাবো। আমি আবার আমার প্রথম কথা ফিরে যাই, ইউনুসকে নিয়ে কথা বলি। আমি ইউনুসের একজন ভক্ত, আমি ইউনুসকে নিয়ে লিখেছি। আমি জানি বাংলাদেশে অসংখ্য মানুষরা যারা ইউনুসকে সুদখোর মনে করে, না জেনেই কথাগুলি বলে তারা। ইউনুসের যে কন্ট্রিবিউশন আমাদের বাংলাদেশকে বিশ্বের সামনে স্থাপন করবার জন্য, সেটা না বুঝেই আমরা তাকে ডিনাউন্স করি। ইউনুস আমার চোখে একটা আশাবাদ, শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক, যে বাংলাদেশকে বদলাতে সাহায্য করেছে, তার কাছে অনেক আশা আমার। কিন্তু আমি এটাও আশা করি যে তিনি বুঝবেন যে কে তার বন্ধু, কে তার বন্ধু নয়। লক্ষ্য করে দেখবেন যে সবার আগে আমাদেরকে ওয়েলকাম করেছে কে? পাকিস্তান। ভারত কোনো মন্তব্য করেনি, ওয়েলকাম করেন গভর্নমেন্টকে। পাকিস্তান কিন্তু ঠিক স্টেটমেন্ট পাঠিয়েছে। তার মানে পাকিস্তান আশা করছে কিন্তু আসন্ন সরকারের কাছ থেকে সুবিধা পেতে। আমার ভয়, এই আমাদের শাহেদ আলমের মতো বন্ধুরা, ইউনুসের মতো বড় ভাইরা সচেতন থাকবেন যে কে আমার বন্ধু, কে আমার বন্ধু নয়। যদি আমরা আবারও সে পুরনো শকুনকে আশ্রয় দেই, তাহলে যে বাংলাদেশের কথা শাহেদ আলমরা বলছে, সেই বাংলাদেশ আমরা পাবো না। ফলে শেষ কথা, আমি আনন্দিত, উত্তেজিত, উৎফুল্ল, পাশাপাশি শঙ্কিত। থ্যাংক ইউ সো মাচ।